বাংলা গল্পভূমির আজকের নিবেদন শ্রী অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটা ভূতের গল্প। গল্পের নাম বন্ধু। নিচে প্রায় সদর দরজার কাছে ছোট্ট একটা ঘরে বিনোদ শোয়, একা শোয়। নিচেটা একদম ফাঁকা, তবু কিছুতে বিনোদের ভয় হয় না। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজ্যান্ত খুন হলো, এত হইচই, এত কান্নাকাটি, এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এলে সে বলেছিল, মা, পায়ের দিকে জানলাটা খুলে দাও তো, যা গরম আজ। মা বলেন, এই তুই ওপরে চল, আমার কাছে শুবি। বিনোদ পাশ ফিরে বলল, কিসের তোমার ভয়? এত গোলমেলে সে খুনিটা তো আর গুপ্তি মেরে বসে থাকেনি, কখন দিব্যি সরে পড়েছে। সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতো বললেন, না না বাবু, তুই চল, ওপরে চল। তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না, চেঁচালে আমি শুনতে পাবো না। কি ভেবেছ, ওর চেঁচানি তোমাদের শুনতে দেবো নাকি? যদি বেটা আসে, টুটি টিপে তার দম বন্ধ করে দেবো না। তার দিদি বলল, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়? বিনোদ হেসে বলল, তার মুখটা ভালো করে দেখবার জন্যই তো পায়ের দিকে জানলাটা খুলে রাখতে বললাম। মুখ যদি বাড়ায় তবে নেহাত নয় দুটো গল্প করা যাবে। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধুরা কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রির বেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল চড়ে, বিকট স্বরে হরিবোল দেয়, চাকরের হাতে পয়সা গুঁজে দরজা খুলিয়ে ওর তক্তাপোষের তলায় গিয়ে লুকোয়, আর গো গো শব্দ করে, ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, উফ, কিছুতেই তোকে ভয় দেখাতে পারলুম না বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যে নিয়মিত দম বৈঠক করে তার আবার কি ভয়? খেয়ে হজম করি আর গভীরভাবে ঘুমোই। শেষকালে অভয়কে বলতে হয়, এই একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে। বিছানা থেকে ছট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, চল, তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে। এমন সময় সদর দরজায় কড়া নেড়ে উঠল। কে যেন গলা খাঁকড়ে ডাকল, বিনু, ও বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সে অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তার এক বর্ণও যারা শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও আস্তে করে তাদের একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে? ভাবো আমি শুনতে পাইনি? বিনোদেরও আজ সেই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি? কিন্তু সবসময় তো সে সাবধানী। জোরে ডাকলে সে তেমনই ঘুমোয় বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে। বিনোদ কোনো কথা না বলে হাতে একটা লকলকের বেত নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ দেখে অবাক, বলল, কি, তুই এই সময়, এত রাতে, কি দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, এই 9:30টার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই ফিরছি। বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বলল, বাড়ি আর ফিরবো না। কেন, কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছেন? কেন, কি অপরাধে? অপরাধ আবার কি, ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌখাটের দিকে পা বাড়িয়ে বলল, চল চল, ভেতরে চল, সব বলছি। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বলল, তোর এখানে আজ আমি শোবো, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বালালো, বলল, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখল অভয় অত্যন্ত অদ্ভুত সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপর দামি শাল, পরনে নীল সিল্কের ধুতি, পায়ে জরির জুতো, হাতের কবজিতে সোনার রিস্ট ওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধ ভুরভুর করছে।
পরিপাটি করে টেরি বাগান, ডান হাতের আঙুলে হীরের একটা আংটি। বিনোদ বলল, হ্যাঁ, তো সেজে গুজে বেরিয়েছিস? চেহারা থেকে তো ত্যায্য পুত্তর হয়েছিস বলে মনেই হচ্ছে না। বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বললেন, এই না তোমার জিনিসপত্র, আর এমুকো হো না বাঁচা ধন, যেখানে খুশি বেরিয়ে পড়। ওই সেই যে জাপানি বাক্সটায় রোজ 2 আনা 4 আনা করে জমাতুন, সেই বাক্স ভেঙে সব খুচরো শিকিয়া তুলি আমার পকেটে দিয়ে দিয়েছে। বললেন, যেখানকার খুশি টিকিট কেটে ভেসে পড়, তোমার এই কালো মুখ আর দেখতে চাই না। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল। কিন্তু তুই এমন কি করেছিলিস শুনি? বলছি। অভয় হাত বাড়িয়ে বলল, এই তোর ম্যাপের বইটা দে তো। কেন, কি করবি? একটা জায়গা খুঁজে বের করবো, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। ধর গ্রিনল্যান্ড, বছরে 6টা মাস সেখানে রাত, কঠিন বরফের দেশ। পড়িসনি ভূগোলে? বিনোদ হেসে উঠল, বলল, কিন্তু পকেটে মাত্র তো কয়েক টাকার খুচরো দেখতে পাচ্ছি। এই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের ওপর অ্যাটলাস পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টোতে লাগল। এমন জায়গা যাব যেখানে যেতে ভাড়া লাগে। বিনোদ হেসে বলল, আপাতত তো দেখছি সেটা আমার শোবার ঘর। এই, তুই আর পাগলামো করিসনি অভয়, চল তোকে বাড়ি রেখে আসি। বাবা বকে থাকেন, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। দূর, খুঁজুনবে, কিন্তু এবার যখন বেরিয়েছি আর আমি ফিরছি না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরোবো। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পিছু পা হব না। নে, আলুটা নেবা, আজ রাতটা তোর এখানেই ঘুমোয়। আয়, আমার বিছানায় উঠে আয়, দুজনে খুব ধরবে। না না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না, আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে। এই বেশ ঘুমোতে পারবো এখানে। এই, একটা বালিশ এগিয়ে দে দেখি। বলে সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলল, নে, তুই এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে। কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। এমনি তোর ঘুম আসবে, হতভাগা, উঠে আয় উপরে। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠল, বলল, পাগল, আমার ঘুম আসবে না? স্কুলের বেঞ্চের উপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমোই, আর এ তো দিব্যি মোলায়েম একটা চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয় করতে বেরোবো, তাতে খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের উপর শুলেও বেমানান দেখাবে না। থাম, তোকে আর বকাবো না, ঘুমো এখন। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম এলো না। অভয়ের সঙ্গেই আরো খানিকক্ষণ গল্প করা যাক। চোখ না মেলেই সে ডাকলো, অভয়, এই অভয়। অভয়ের কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাতই হয়নি। আবার ডাকলো, অভয়, শুনছিস? এই। সেই অন্ধকার কালো রাত্রি আর সেই স্থূল নিস্তব্ধতা। বিনোদ লাফিয়ে উঠে বসল। ঘরে কেউ নেই। ম্যাপের খাতাটা মেজের ওপর উল্টানো, চেয়ারের ওপর বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটা খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো। সদর দরজাটাও দুফাক। অভয় আবার কখন দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে? দুষ্টু চাইলে তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি। কিন্তু বিনোদ দমবার পাত্র নয়। গরম কোটটা গায়ে দিয়ে সে রাস্তায় নাম। কোথাও একটা জনপ্রাণী নেই। নিজের দ্রুত ও সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দ কোথাও শুনতে পাচ্ছে না। আবার সে ডাকল, অভয়। মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে যেন খুব জোরে হেসে উঠল, এবং সেই হাসির ঢেউ নিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বলল, এ কি, কোথায় গেছিলি? আরে, আমি তো তোর পাশেই দাঁড়িয়েই ছিলি। ঘরের মধ্যে ভীষণ গরম, অত গরমে কখনো ঘুম আসে? গরম কিরে পাগলা? এই কনকনে শীতের রাত্রে তোর গরম লাগছে? গরম বলে গরম, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে, টিকতে পারছি না। চল, রাস্তায় একটু হাঁটি। বিনোদ ভাবল, মন্দ নয়।
বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তার ছেলেকে তার হাতে ধরিয়ে দেয়। বিনোদ বলল, চল, কিন্তু সদর দরজাটা খোলা থাকবে? দাঁড়া, ভোজুয়াকে বলে আসি বন্ধ করে দিতে। না, থাকে, ডাকতে গেলেই আমার মা টের পাবেন। ভেজিয়ে আসি দরজাটা, খানিক বাদেই তো ফিরে আসছি, কি বল? তোর ভাবনা কি? তোকে তো আর বাপ মা তাড়িয়ে দেয়নি, আমার জন্যই না বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। দুই বন্ধু বড় রাস্তায় এসে পড়ল। কারোর মুখে কোনো কথা নেই। বিনোদ একটু ভয় পেয়ে বলল, চল এবার ফিরি। কোথায়? এই তো বেশ যাচ্ছি। খানিক দূরে কয়েকজন লোক এদিকে এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা পূর্ণবাবুর মতো দেখতে। লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছে নিশ্চয়। অভয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে কখনোই এঁটে উঠবে না। লোকগুলো না বেঁকে সামনে তাদের দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেল। অভয়কে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ চল, আরও একটু বেরিয়ে আসি। কিন্তু খুব তাড়াতাড়ি, বাবা ওই এসে পড়লে। হ্যাঁ রে, তোর কাছে সে আমি 7 আনা পয়সা ধার নিয়েছিলুম না, সেই যে রেস্টুরেন্টে খাইয়েছিলি, এই নে চট করে ধর। বলে সে পকেট হাতড়ে কতগুলো পয়সা বার করে বলল, গুনে নে শিগগিরই। বাবা, মেজদা, নকাকা, রামঘুড়ো সব এসে পড়লেন যে, দেরি নয়, শিগগিরই তুলে নে পয়সাগুলো আহাম্মক। বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো। এক্ষুনি সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদ ঠিক এরই জন্য আগে থেকে প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে তাকে স্কুলের ছাত্র তো দূরের কথা, মাস্টাররাই পেরে ওঠে না। সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাতে জাপটে ধরে বলল, কিন্তু তুই কোথায় যাবি? ওকে ধরিয়ে দেব না আমি? কিন্তু কিন্তু কোথায় অভয়? বিনোদ দু হাত দিয়ে নিজেরই বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণ ধস্তাধস্তি করছে। অভয় কোথাও নেই। কখন টুক করে সরে পড়েছে কে জানে। নিশ্চয়ই এই পাশের গলি দিয়ে ছুটে পালিয়েছে। এখনো ছুটলে তাকে ধরা যায়। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে পড়লেন। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে ডেকে তার বুকে বল এলো। সে এগিয়ে গিয়ে বলল, আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বললেন, সে এই গলি দিয়ে পালিয়েছে। আসুন, আমার সঙ্গে আসুন। খুব জোরে ছুটলে এখনো তাকে ধরতে পারবেন। আমি তাকে চাপটে ধরেও রাখতে পারলুম না। আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান, আমি এদিক দিয়ে যাচ্ছি। ওইখানেই কোথাও লুকিয়ে আছে ব্যাটাটা। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। বললেন, ওই তোমার অভয়, ওই দেখো। বলে চারজন কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছু বুঝতে পারল না। খাটিয়ার উপর লম্বালম্বি কি একটা জিনিস আগাগোড়া ঢাকা। কে একজন বলল, আজ বিকেলে মোটরে চাপা পড়ে সে মারা গেছে। বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, না না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলো, দুজনে বেড়াতে বেরোলুম। কেন আমায় মিছিমিছি ভয় দেখাচ্ছেন? আপনারা আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন। সে স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজে করে আমেরিকায়। কত কিছু বলল। আমাকে পয়সা দিতে চাইলো, গরদের পাঞ্জাবির ওপর মেরুনের শাল। না 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 না, এ হয় না। আসুন না, আমার সঙ্গে এই গলিতে আসুন, তাকে বার করে না দিই তো কি বলেছি। পূর্ণবাবুরা এগোতে লাগলেন। বিনোদ হতবম্বের মতো তেমনই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে নাকি? না তো। এই তো রসা রোড, রাস্তার এক পারে ইলেকট্রিক আর অন্য পারে গ্যাস চলছে। ওই তো লাঠি হাতে ওই একটা কনস্টেবল, দূরে ওই পূর্ণবাবুদের দল চলেছে শ্মশানে। এই তো সবই তো আছে। পূর্ণবাবু হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও বিনু, বাড়ি যাও। বিনোদ তবু নড়ে না। ভয় সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতে বিনোদ হঠাৎ আত্মস্বরে চেঁচিয়ে উঠল। কিন্তু
আবার অমনি সেই খিলখিলে হাসি, একেবারে তার কাছে, রাস্তার উপরে। কিন্তু অভয় কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছে। এখন পায়ে হেঁটে কিছুতেই সে যেতে পারবে না। পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে, তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। 7 আনা সে ধার করেছিল, এখনো এখনো সে ভোলেনি। ট্যাক্সি চেপে বিনোদ বলল, চলো এলএনপি রোড। কিন্তু কিছু দূর থেকেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সেই বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালাও পাজি। শিপ ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সঙ্গে সমানে চলতে পারছে না। হাত তুলে স্পষ্ট সে বলল, আস্তে। কিন্তু ট্যাক্সি থামলো না। তার গায়ের ওপর হুড়মুড় করে পড়ল। বেচারা অভয় দলা পাকিয়ে চাকার তলায় চিপটে গেল। বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল, গেল গেল, বাঁধো গাড়ি, বাঁধো বাঁধো শিগগিরই বলছি। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বলল, क्या हुआ? বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগলো। কিন্তু আশ্চর্য, কোথাও এক বিন্দু রক্ত নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিরখির করে হেসে গায়ের ধুলো ছাড়তে ছাড়তে বলল, ভয় কি? আমার কিছুই হয়নি, খালি এই মেরুদণ্ডটায় সামান্য একটু চোট লেগেছে। খুব হাওয়া খেতে বেরিয়েছিলিস বল। যাগে, আচ্ছা, গুড নাইট। আর তাকে দেখা গেল না। আজকে আপনারা যে গল্পটা শুনলে সেটা লিখেছেন শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত। গল্পের নাম বন্ধু। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্প ভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।